নিজের সংসারে কিছু থাক বা না থাক, এটাই হচ্ছে মেয়েদের আসল ঠিকানা আর আসল ভালোবাসার জায়গা। যেখানে কিনা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরও একটু খারাপ লাগা কাজ করে না। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানাচ্ছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। মাকে বাসায় দিয়ে আসছি, তো দেখতেই পেলেন গতকালকে। আর মায়ের বাসা থেকে তো চলে আসছি। চলে আসার পর এটা তার পরের দিনে সকালবেলার ভিডিও। তো ওই সময়টাও কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। আমি অফ ক্যামেরাতে রুটিটা বানিয়ে নিয়েছি। এখানে ২ টা ডিম একসাথেই ভেজে নিলাম। তো আমার এই তাওয়াটা দেখে আবার প্লিজ কেউ কিছু মনে অন্য কিছু মন্তব্য করবেন না। আসলে তাওয়াটা পুরানো হলে কি হবে, এই তাওয়াটার মধ্যে কিন্তু ভাজা পোড়া করে অনেক শান্তি। বাসায় গ্যাস থাকলে হয়তোবা তাওয়াটার চারপাশের যেভাবে আরকি আস্তরণ পড়ে আছে একদম তেল কাস্টে দিয়ে, সেটা তুলে নিতে একটু সহজ হতো। তো আসলে গ্যাস অপচয় করে এই মুহূর্তে দেখা যায় আমি এটা আর পরিষ্কারও করতে চাচ্ছি না। এই কারণে কিন্তু এভাবে এটা আমি ব্যবহার করছি। তো এদিক থেকে জবা বসে দেখেন মোবাইল দেখতেছে। জুই, আমি, জবা আমরা সবাই মিলে কিন্তু এখন নাস্তা করব। এই ভিডিওগুলো কিন্তু আমার ডিসেম্বরের শেষের দিকেরই ভিডিও। ৩ মা-মেয়ে একসাথে বসে নাস্তা করতেছিলাম আর বসে একটু গল্পগুজবও করতেছিলাম। আর এটাও বলতেছিলাম যে আসলে ঘরের অনেক কিছুই ময়লা হয়েছে। গতকালকে সেটা আমি দেখে রেখেছি। তো আসলে যেহেতু ঠান্ডার পরিমাণটাও বেশি ছিল, একসাথে তো ততটা কাজ করতে পারি না। আমার কোনো বছরই এমন হয়নি। এই বছরই আরকি কেন যে এমন হয়েছে জানি না। আরকি শীতটা এত প্রচুর পরিমাণে আমার গায়ে লেগে যায়। আর শীতটা লাগার পর একদম কাঁপুনি দিয়ে এমন শীত উঠে সারা হাত, পা, গা আরকি কাঁপতে থাকে। হয়তোবা বয়সের সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। এ কারণেই হয়তোবা এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এর মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে আমি বিছানাপত্র সবকিছু গুছিয়ে নিয়েছি। আর বাইরের রোদটাও খুব সুন্দর উঠেছে মাশাআল্লাহ। তো এখন ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিব। এরপর রান্নাবান্নাও করতে হবে। কাপড়-চোপড় তো প্রতিদিনই ধুতে হয়। কাপড়-চোপড়গুলোও ধুতে হবে। সেই সাথে চিন্তা করেছি যে টুকটাক আরও কিছু ধোয়াধুয়ির কাজ আছে, এগুলো করে ফেলবো। শীতের আগে সেই যে ধোয়াধুয়ির কাজগুলো করেছি, তো একদম এই কড়া শীতের মধ্যে কিন্তু ওইভাবে কোনো ধোয়াধুয়ির কাজ আর করা হয় নাই। বিশেষ করে শুধু কাপড়-চোপড় ছাড়া অন্য কোনো কিছুই কিন্তু আমি ওইভাবে ধুই নাই। তো চিন্তা করলাম যেহেতু হালকা পাতলা রোদ উঠছে, তো যতটুকু পারবো ততটুকু আরকি কাজ করে নেওয়ার চেষ্টা করব। তো আমি ঘরটা ঝাড়ু দিতে গেলে না আমার আসলে অনেকটা সময় লাগে। আসলে আমি দেখা যায় খুব তাড়াহুড়া করে ঘর ঝাড়ু দেই না। আমি প্রতিদিন সকালবেলা একবার ঘর ঝাড়ু দিব। একদম আনাচে-কানাচে খাটের নিচে যা আছে সবকিছু কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিন আমি ঝাড়ু দেই। তো আছে না যে আজকে ঝাড়ু দিছি কালকে আর খাটের নিচে ঝাড়ু দেওয়ার দরকার নাই। তো ঐরকম কিন্তু না। তো আমি খুব সুন্দর করে সবকিছু ঝাড়ু দিয়ে এর মধ্যে আমি মেশিনে কাপড়-চোপড় দিয়ে দিয়েছিলাম। আর কাপড়গুলো যেহেতু ধোয়া হয়ে গিয়েছে, বাইরে রোদও আছে, তো চিন্তা করলাম আগে কাপড়-চোপড়গুলো বাইরে দিয়ে দেই। ভিডিওর এ পর্যন্ত আমার যে সকল আপু ভাইয়ারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় আর যদি আপনি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আসলে সংসার হচ্ছে মেয়েদের অদ্ভুত একটা জায়গা। আসলে দেখবেন একটা সংসারে কিছু থাক বা না থাক, ওই সংসারটার প্রতি কিন্তু একটা মায়া, ভালোবাসা অন্যরকম থাকে। আসলে সত্যি কথা বলতে আমি যতই আমার মায়ের বাসায় বা বোনের বাসায় যাই, যাওয়ার পর একটা রাত হয়তোবা খুব ভালো কাটাই। তো ২য়, ৩য় রাত থাকতে গেলে কিন্তু তখন আর আমার মন বসে না। আমি কতক্ষণে আমার এই বাসাটার মধ্যে আসবো আর কতক্ষণে আমি আমার কাজকর্মগুলো করব। আসলে সংসারটা কি একটা অদ্ভুত মায়াজাল। আসলে এই জায়গাটার মধ্যে মহান আল্লাহ তাআলা এমন একটা মায়া আমাদের মেয়েদের মধ্যে তৈরি করে দেয় বিয়ে হওয়ার পর। কারণ আমরা যেন সেই মায়াটার মধ্যে আটকে থাকি। নাহলে পৃথিবীতে দেখেন সেই বাবা-মার ঘরে এতটা বছর থাকার পর একটা অচেনা, অজানা মানুষদের কাছে এসে থাকা, যারা শ্বশুর-শাশুড়ি নিয়ে আরকি থাকেন।
আবার শ্বশুর-শাশুড়ি ছাড়া যারা আরকি আমার মতো একা, একা থাকেন তাদের কথা বলছি। আসলে এত আপন মা, ভাই, বোন সবাইকে ছেড়ে এই ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে অচেনা, অজানা একটা মানুষের সাথে এসে এভাবে সংসার কাটানো, দিনের পর দিন তার সাথে থাকা, এটা সত্যিই আল্লাহ তাআলার উপর আমাদের উপরে আল্লাহ তাআলার তরফ থেকে একটা বড় একটা রহমত বা নিয়ামত বলতে পারেন। আর না হলে মনে হয় না পৃথিবীতে কোনো মেয়ে মানুষ বিয়ে হওয়ার পরে এভাবে স্বামীর সংসারে টিকে থাকতে পারত। এখানে যে আল্লাহ তাআলা কি একটা মায়ার বাঁধন সৃষ্টি করে দিয়েছে তিনিই ভালো জানেন। তো এই যে দেখেন আমার আর্টিফিশিয়াল ফুলগুলো ময়লা হয়েছিল, এগুলো আমি একটু ধুয়ে দিচ্ছি। আর আমার ডাইনিং টেবিলের উপরেও যে ফুলদানিটা ছিল, তো ওইটাও না ময়লা হয়েছে গোলাপ ফুলগুলো, ওগুলো আমি এখন ধুয়ে দিচ্ছি। আমি তো যেমন তেমন একটা দিন যদি থাকি, তো বিশেষ করে জবার বাবা ও দেখা যায় এত প্রচুর পরিমাণে ফোন দেয়া শুরু করে। তো আমি কিন্তু কোথাও গেলে বিশেষ করে আমি ভয়ে একবারও ওকে ফোন দেই না। আমি জানি যে ফোন দিলেই ও জিজ্ঞাসা করবে যে, "কখন রওনা দিয়েছ?" কারণ সারাদিন যদি বাসায় থাকি না, এই মানুষটার একটা ফোনও আসবে না। একদম সকালে যাবে, রাতের বেলা বাসায় আসলে তার সাথে আমার কথা হবে। আর অতিরিক্ত প্রয়োজন ছাড়া জবার বাবার সাথে কিন্তু সারাদিনও আমার তেমন কোনো কথা হয় না। কিন্তু বাসা থেকে বের যদি হই কোনো একটা কাজে, তাহলে দেখা যাবে যে সেদিন যে দিনে কতবার ফোন দিবে বাসায় আসার জন্য, এই প্যারাটা সে সবসময় দিতে থাকে। তো তখন আমার একটু আরকি রাগ লাগে যে বাসায় যখন থাকি তখন তো এই মানুষটা একটা ফোনও দেয় না। আর যখন বাসায় থাকি না তখন তার ফোনের প্যারাতে আমি আসলে কোথাও গিয়ে স্বস্তিও পাই না। তো যেই ঘটনাটা করেছিল সেটা হচ্ছিল এই যে আমার বাবার যে ৪ দিনের দিন, তো দেখা যায় সেখানে তো অনুষ্ঠান হয়েছিল বা আমরা গিয়েছিলাম। আমি কিন্তু অনুষ্ঠানের আগের দিন আরকি আমার বোনের বাসায় যাই। তো সেখান থেকে আমরা ভাই, বোন, মা আরকি আমার ভাই তো বাহিরে থাকে। তো আমি, আমার বোন, আমার মা আমরা আরকি গিয়েছিলাম সেই অনুষ্ঠানে। তো সে অনুষ্ঠান পরের দিন শেষ হওয়ার পর বিশ্বাস করবেন না আপনাদের ভাইয়ার এত প্রচুর পরিমাণে ফোন আমি বাধ্য হয়েছি যে এত রাত করে সেদিন বাসায় আসার জন্য। তো আমারও প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল। আর এদিক থেকে দেখেন আমি কি করছি, এখানে কিন্তু ২ টা টেবিলের আম আ আমার বাইরে যে সুর‍্যাকগুলো আছে ওটার উপরে আরকি আমি এভাবে পেপার বিছিয়ে রাখি। তো সেই পাতলা পেপারগুলো এখন আরকি ধুয়ে দিচ্ছি এই সাবানের পানি দিয়ে। ফুলগুলো কিন্তু অনেকটা ময়লা হয়েছে। তো দেখা যায় অনুষ্ঠান শেষ করে বাসায় আসতে, আসতে প্রায় রাত ৮:৩০ ৮:৩০ র মতো বেজে গিয়েছিল। এর মধ্যেই আপনাদের ভাইয়া বারবার ফোন দিচ্ছিল, আমি কখন বাসায় আসবো? আমি যেন খুব দ্রুত বাসায় চলে আসি। তো তার প্যারা দেখে এরপর আর আমি কিন্তু ওইখানে ওইদিন আর বোনের বাসায় বা মায়ের বাসায় থাকি নাই। আমি চলে আসছি। তো বাসায় আসছি প্রায় আসতে, আসতে প্রায় রাত 11:45 র মতো বেজে গিয়েছে। এত রাতের বেলা আমি সেই গাজীপুর থেকে এখানে আসছি। তো সে তো রাত 12:30 টায় বাসায় আসছে অফিস শেষ করে। তো বাসায় এসে যখনই আমাকে দেখেছে সে এমন একটা হাসি দিয়েছে বিশ্বাস করবেন না। তো আমার তো অনেক রাগ উঠে গিয়েছিল যে এই শীতের মধ্যে এত রাতের বেলা আমি একা একটা মেয়ে মানুষ এভাবে দৌড়ায়ে আসছি। তো সে আরকি তখন বলতেছিল যে, "রাগ করছো? রাগ করো না। আসলে বাসায় এসে যদি ঘরের মানুষটা না দেখি, তাহলে কিন্তু আমার ভালো লাগে না। ঘর ফাঁকা, ফাঁকা লাগে। তো ঘরে এসে যদি মেয়েদের বা আমাদেরকে যদি সে না দেখতে পায়, তখন কিন্তু সে প্রচুর মন খারাপ করে। শুধু আমি না, আমার মেয়েরাও যদি কোথাও বেড়াতে যায়, বারবার শুধু বলবে যে, "তাড়াতাড়ি মেয়েদেরকে চলে আসতে বলো। কবে আসবে, কবে আসবে?" এই প্যারাটা কিন্তু সবসময় সে দিতে থাকে। তা আসলে কিছু, কিছু পুরুষ মানুষ আছে যে এমনিতেই বউ-বাচ্চা বাসায় থাকলে কোনো কথা নাই, বার্তা নাই। কিন্তু কোনো জায়গায় বের হলে দেখা যায় তার ফোনের প্যারাতে আমরা কোথাও গিয়ে শান্তিমতো আরকি থাকতে পারি না। তো এই জিনিসটাই আমার কাছে আরকি জবার আব্বুর সবচেয়ে বেশি খারাপ লাগে। তো মাঝে, মাঝে বলি যে বয়স হয়েছে, নিজে সংশোধন হও। মাঝে, মাঝে সমাজ রক্ষা করার জন্য কিন্তু এদিক সেদিক গিয়ে আরকি থাকতে হয়। তো যাই হোক আসলে কথা বলতে, বলতে কত কথা বলে ফেললাম আমার আপুদের সাথে। আমার আপুরাও বলবেন তো যে ভাইয়ারাও কি আপনাদের সাথে এরকম করে কিনা? কোন, কোন ভাইয়ারা করে থাকে? যে সকল আপুরা আরকি আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখে যাচ্ছেন, আমার কথাগুলো শুনছেন। আশা করছি সে আপুরা অবশ্যই রিপ্লাইতে জানাবেন। কমেন্ট বক্সে আরকি জানাবেন।
তো এদিক থেকে আমি অফ ক্যামেরাতে মাথার চিরুনিগুলো খুব সুন্দর করে গরম পানি দিয়ে, তারপরে একটু ভিনেগার, খাবার সোডা দিয়ে আরকি ধুয়ে দিয়েছি। তো গরম পানির মধ্যে যদি একটু গুঁড়ো সাবান আর ভিনেগার আর খাবার সোডা দেওয়া যায়, তাহলে কিন্তু চিরুনির তেল কাস্টিগুলো খুব সুন্দর উঠে যায়। আর তেমন একটা কিন্তু ঘষাঘষিও করতে হয় না। আমি কিন্তু এই কাজগুলো করার ফাঁকে, ফাঁকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। যদিও রান্নাটা ওইভাবে ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করি নাই। তো দেখেন একবারে কিন্তু আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। সেগুলো মেলে দিয়েছি। এরপর আবার অনেকগুলো কাপড় হয়েছিল, সেগুলোও ধুয়ে দিয়েছি। তো এগুলো মেয়েকে আরকি বললাম যে, "এগুলো নিয়ে আরকি ছাদে দিয়ে আসো। রোদ যেহেতু আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে।" তো এই কাপড়-চোপড়গুলো এই মুহূর্তে আরকি আর বারান্দায় মেলবো না। আর চিরুনিগুলো শুকিয়ে গিয়েছে, জায়গা মতো রেখে দিলাম। এই যে আমার অর্গানাইজ বক্সটা দেখতে পাচ্ছেন, তো এই জিনিসটা আমার এত কাজে দিয়েছে যে কি বলবো, খুব সুন্দর করে কিন্তু আমি এই অর্গানাইজ বক্সের মধ্যে সবকিছু একসাথে গুছিয়ে রাখতে পারি। আর বিশেষ করে জবা বড়, বড় কাঁটা ব্যবহার করে, তো ও দেখা যায় ৪ টা ৫ টা কাঁটা ব্যবহার করে, এগুলো এভাবে এলোমেলো করে রেখে দেয়। পরবর্তীতে এগুলো আবার আমাকে গুছিয়ে রাখতে হয়। ফুলগুলো শুকিয়ে গিয়েছে। এখন ফুলগুলো আবার জায়গা মতো আরকি রেখে দিচ্ছি। আসলে সকালে নাস্তা করে কিন্তু খুব সুন্দর করে সংসারের কাজগুলো দেখলেন যে গুছিয়ে নিয়েছি। আসলে একেকটা কাজের কিন্তু ধরন আছে। কোন কাজটা কোন কাজের পরে করব, কোন কাজটা স্টেপ বাই স্টেপ করলে আরকি নিজের সুবিধা হবে বা কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওই অনুযায়ী যদি সংসারের কাজ করা যায় না, তাহলে দেখবেন যে সেই সংসারের কাজে সেদিন আর এতটা ধকল নিতে হয় না। তো ফুলগুলো ধুয়ে দেওয়ার পর এত সুন্দর লাগছিল দেখতে যে কি আর বলবো। আসলে আমার বড় একটা ভাইন কেনার চিন্তাভাবনা আছে। তো আসলে ওইটা আনার পর কোথায় রাখবো, কিভাবে রাখবো? এমনিতে আমার মেয়েরা বলে সবসময় আমি নাকি ঘরটাকে ধীরে, ধীরে একদম অনেক কিছু দিয়ে ভরে ফেলছি। এত কিছু না রাখলেই ভালো লাগে। আসলে আমার কাছে ভালো লাগে না। আসলে দেয়াল যদি ফাঁকা থাকে মনে হয় যে কেমন খালি, খালি লাগে। এটা সেটা দিয়ে যদি সাজিয়ে নেই তাহলে দেখার কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আসে। আমার কাছে আরকি ভালো লাগে। তো মাঝে, মাঝে মেয়েদেরকে বলি যে, "না, একবারে যদি কিছু না রাখা হয়, তাহলে দেখতে কিন্তু ওই জিনিসটা ভালো লাগে না।" তো সাজানোর পর তখন কিন্তু আবার তারাও বলে যে, "না, আসলে আম্মু দেখতে ভালো লাগতেছিল।" তো এদিক থেকে আমি ফুলগুলো জায়গা মতো রেখে দিয়ে এই যে টমেটোটা কেটে নিচ্ছি। তরকারি হয়ে এসেছে। এখন তরকারির মধ্যে আমি টমেটোটা দিয়ে দিব। বেশি কোনো রান্নাবান্নার ঝামেলা করি নাই। ভাত রান্না করেছি আর এই তো একটা তরকারি রান্না করেছি। ইদানিং কি হয়েছে কে জানে? আসলে ২-৩ টা পদ রান্না করলে না আমার ঘরে ওইভাবে কখনো খাওয়া হয় না। দেখা যায় অনেক ফ্যামিলিতেই দেখি যে ৩-৪ পদ রান্না করে সব কিছুই খাওয়া হয়ে যায়। আর আমার ঘরে ৩-৪ পদ রান্না করলে দেখা যায় সেটা ২ দিন পর্যন্ত আমাকে খেতে হয়। এই যে তরকারি রান্না করেছি, শুধু তরকারি দিয়ে মেয়েরা খেয়ে নেবে। এটার সাথে যদি ভাজি বা ডাল করতাম, তাহলে দেখা যেত ডালটা তো তারা ধরতই না। হয়তোবা ভাজিটাও খেলে খেত, না খেলে নাই। শুধু তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে নিত। এই কারণে কিন্তু কোনো কিছু আমি সত্যি কথা বলতে অপচয় করা পছন্দ করি না। যেটা মেয়েরা খেতে পছন্দ করবে বা যেটা খেলে একদম অবশিষ্ট থাকবে না বা বাসি হবে না, ফেলে দিতে হবে না, ওইভাবেই কিন্তু আমি সবসময় রান্না-বান্নাগুলো করে থাকি। এই একটা তরকারি দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ২ বেলা খুব সুন্দরভাবে চলে যাবে। তো তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আর রাইস কুকারে তো ভাতটা রান্না করেই নিয়েছি। এখন গ্যাসে রান্না করতেও কিন্তু খুব ভয় লাগে। বারবার শুনতেছি যে গ্যাস নাকি এখন পাওয়াই যায় না। তো আমি চেষ্টা করতেছি যে আরকি সিলিন্ডার গ্যাসে যতটা কম রান্না করা যায়। তো এর মধ্যে কিন্তু আমার যে চুলাটা ছিল আরকি কারেন্টের চুলাটা নিয়ে অলরেডি আমি দোকানে গিয়েছিলাম। তো সেই দোকানে আরকি বলল যে কাঁচ লাগাতে আর যে নিচের যে কয়েলগুলো আছে ওগুলো ছুটে, ছুটে গিয়েছে, ওগুলো লাগাতে প্রায় অনেক টাকা খরচ হয়ে যাবে। তার চাইতে যেন নতুন একটা চুলাই আমি কিনে নেই।
তো এটা শোনার পর তো একদম আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আসলে চুলাটা এত ভালো ছিল, শুধু কাঁচটাই ফেটে গিয়েছিল। এরপর আবার ওই কয়েলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন চুলাটাই বাদ। তো কি আর করা, আসলে আবার যখন সময় সুযোগ হবে তখন হয়তোবা একটা কারেন্টের চুলা আমি কিনে নিব। তবে এই মুহূর্তে কিন্তু কারেন্টের চুলা কেনাটা সম্ভব হয়ে উঠছে না। এই কারণে কিন্তু খুব হিসাব-কিতাব করেই সিলিন্ডারে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো এই তো আমার রান্না-বান্না শেষ আর পুরো কিচেনটাকে আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।